আমার স্বামী বিদেশ থাকত, যার ফলে আমার ফেসবুকে একটি ছেলের সাথে পরিচয় হয়ে গেল। ছেলেটি দেখতে শুনতে অনেক সুন্দর ছিল। ধীরে ধীরে কথা বলতে বলতে তার সাথে আমার প্রেমের সম্পর্ক গড়ে উঠল। স্বামীর অনুপস্থিতিতে ছেলেটি আমাকে প্রস্তাব দিল আমাকে নিয়ে কক্সবাজার যেতে, আর আমি শখের বসে ছেলেটির কথায় কক্সবাজার যেতে রাজি হয়ে গেলাম। তারপর আমরা সেখানে যাওয়ার পর ছেলেটি আমাকে নিয়ে হোটেলে অবস্থান করল এবং সেখানে প্রথম দিন রাতেই যা হলো তা শুনলে বন্ধুরা তোমাদের মাথা গরম হয়ে যাবে। বন্ধুরা, আজকের গল্পটি অনেক অনেক ইন্টারেস্টিং। আশা করি তোমরা পুরো গল্পটি শুনলে অনেক মজা পাবে। তবে বন্ধুরা, গল্পটি শুরু করার পূর্বে তোমাদের নিকট আমার ছোট্ট একটা অনুরোধ, তোমরা দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবা। তো তাহলে চলো বন্ধুরা, গল্পটি শুরু করি। হ্যালো বন্ধুরা, আমি আয়েশা সিদ্দিকা। আমি বাংলাদেশের একজন মেয়ে। আমার জন্ম একটি মধ্যবিত্ত পরিবারে। আমার জীবনটাও ছিল বেশ সাদামাটা, ছোট ছোট স্বপ্ন নিয়ে কাটত দিন। পরিবার থেকে খুব ভালোবাসা পেয়েছি, তাই খুব অল্পতেই খুশি হতে শিখেছি। পারিবারিকভাবে আমার বিয়ে হয় জুনায়েদ আহমেদের সঙ্গে। সে তখন মালয়েশিয়ায় একটি কোম্পানিতে চাকরি করত। বিয়ের পরপরই ও বিদেশে চলে যায়। যদিও ও আমার পাশে ছিল না, কিন্তু প্রতিদিন মোবাইলে যোগাযোগ, ভালোবাসার কথাগুলো, সবকিছু মিলিয়ে আমার সংসারটা খুব সুন্দরভাবে চলছিল। কিন্তু সময়ের সাথে সাথে একটা শূন্যতা আমার ভেতরে তৈরি হতে লাগল। প্রবাসী স্বামীর অভাব, একা দিন কাটানো, চারপাশে সুখী দম্পতিদের দেখে নিজেকে অনেক সময় একা লাগত। ঠিক তখনই আমি ফেসবুকে কিছু মানুষের সাথে পরিচিত হতে থাকি, আর সেখানেই একদিন জহিরুল ইসলাম জহির নামে একজনের সাথে আলাপ হয়। প্রথমে সাধারণ কথা হতো, ধীরে ধীরে আমরা বন্ধু হয়ে উঠি। ওর কথা, ওর মনোযোগ আর সারাক্ষণ খোঁজ নেওয়াটা আমাকে আকৃষ্ট করতে শুরু করে। বুঝতেই পারিনি এই নতুন সম্পর্ক আমার জীবনে এক ভিন্ন মোড় আনতে চলেছে। জহিরের সাথে আমার ফেসবুকের আলাপ দিনে দিনে গভীর হতে লাগল। প্রতিদিন সকালে শুভেচ্ছা বার্তা, দুপুরে খোঁজখবর, রাতে লম্বা কথোপকথন, সব মিলিয়ে সে যেন আমার একাকিত্বের একটা আপন ছায়া হয়ে উঠল। আমার স্বামী জুনায়েদ তখনও আগের মতোই দায়িত্বশীল ছিল, কিন্তু ওর ব্যস্ততা এতটাই বেড়ে গিয়েছিল যে ওর সময় আর মনোযোগ আমি খুব একটা পাচ্ছিলাম না। বুঝে গিয়েছিলাম বিদেশের জীবনে সে একরকম যুদ্ধ করছে সংসারের স্বপ্ন পূরণের জন্য। কিন্তু সেই লড়াইয়ের কারণে ও হয়তো বুঝতে পারছিল না আমি একা হয়ে যাচ্ছি। এই নিঃসঙ্গতার মধ্যেই জহির আমাকে মানসিক প্রশান্তি দিতে শুরু করল। ওর কথায় একটা সহজাত টান ছিল, ও যেন আমার না বলা কথাগুলোও বুঝতে পারত। আমি অনুভব করতাম আমার জীবনের যে শূন্যতাগুলো কেউ পূরণ করতে পারছিল না, জহির সেখানে নিজের উপস্থিতি স্থাপন করছে। যদিও জানতাম আমি বিবাহিত, কিন্তু মনের ভেতরে এক অদ্ভুত দোলাচল চলছিল। ভুল কি ঠিক, এই প্রশ্নগুলো তখন মনের এক কোণে রেখে আমি শুধু ওর সান্নিধ্য খুঁজে ফিরতাম। এই বন্ধুত্বই আস্তে আস্তে এক নতুন অধ্যায়ের শুরু করল। একদিন হঠাৎ করেই জহির আমাকে বলল, আয়েশা, চলো না কক্সবাজার থেকে একবার ঘুরে আসি। মনটা ফ্রেশ হবে, আমাদের কথাবার্তাও আরেকটু ভালোভাবে হবে। কথাটা শুনে আমি চমকে উঠেছিলাম। একটা অজানা ভয় আর দ্বিধা আমাকে ঘিরে ধরেছিল। আমি বিবাহিত, সমাজের রীতিনীতি, পারিবারিক দায়িত্ব, সবকিছু মাথায় ঘুরপাক খাচ্ছিল। আবার মনের এক কোণে ভাবনা উদয় হল, আমার জহিরের প্রতি একটা মায়া তৈরি হয়ে গেছে। আমার ভেতরের দ্বন্দ্ব আমাকে দোটানায় ফেলে দিল। 3 দিন ধরে আমি ঠিক কী করব তা ভেবে বের করতে পারছিলাম না। জুনায়েদ তখনও বিদেশে, প্রতিদিন আর আগের মতো ফোনও করছিল না। মনে হচ্ছিল আমি যেন ওর জীবনের গুরুত্ব হারিয়ে ফেলছি। ঠিক তখনই জহিরের কক্সবাজার যাওয়ার প্রস্তাবটা আবার মনে পড়ল। সে বলল, তুমি চাইলেই আমরা আলাদাভাবে থাকব, কারো কোনো সমস্যা হবে না। শুধু একটু ঘুরে আসা, একটু নিজের মতো করে সময় কাটানো। অনেক চিন্তা ভাবনার পর আমি অবশেষে রাজি হয়ে গেলাম। কারণ বন্ধুরা, আমারও তো একটা মানসিক প্রশান্তি দরকার ছিল। যাত্রার দিন সকালবেলা আমি অনেকটা হ্যাপি ছিলাম। জীবনে এই প্রথমবার আমি এমন একটা সিদ্ধান্ত নিচ্ছিলাম যা পুরোপুরি আমার চিরচেনা জীবনের বাইরে। ট্রেন থেকে নামার পর জহির আমাকে স্বাগত জানালো, একদম বন্ধুর মতো আচরণ করে। তার চোখে ছিল ভরসা আর এক ধরনের প্রশ্রয়। কক্সবাজারের সেই বিস্তীর্ণ সমুদ্র আর বাতাস যেন আমার ভেতরের সমস্ত টানাপোড়েন কিছু সময়ের জন্য ভুলিয়ে দিল। হাঁটতে হাঁটতে, গল্প করতে করতে আমি অনুভব করলাম নিজের মনের ভার যেন একটু হালকা হয়ে গেছে। আমরা থাকলাম একটা সাধারণ মানের হোটেলে, আলাদা রুমে থাকার সিদ্ধান্ত নিয়েছিলাম শুরুতে। পুরো দিনটা কেটেছিল সমুদ্রের ধারে ঘোরাঘুরি আর কথাবার্তার মধ্য দিয়ে।
জহিরের সহজ সরল ব্যবহার, আমার অনুভূতিকে সম্মান জানানো, সবকিছু মিলিয়ে আমার মধ্যে এক ধরনের মানসিক প্রশান্তি জন্ম নিচ্ছিল। রাতে হোটেলের ব্যালকনিতে বসে সমুদ্রের গর্জন শোনার সময় জহির বলল, আয়েশা, তোমার হাসিটা অনেক সুন্দর, তুমি হাসলে মনে হয় পৃথিবীটা একটু শান্ত হয়। আমি কিছু বলিনি, শুধু তাকিয়েছিলাম। তখনও বুঝতে পারিনি এই সফর আমার জীবনের মোড় ঘুরিয়ে দেবে। কক্সবাজার থেকে ফিরে আসার সময় আমার মনে এক অদ্ভুত শূন্যতা তৈরি হয়েছিল। জহিরকে বিদায় জানানোর সময় বুঝলাম, ওর প্রতি আমার অনুভূতিটা মনে হচ্ছে শুধু বন্ধুত্বের সীমা ছাড়িয়ে গেছে। বাসায় ফিরে এসে আমি নিজেকে খুব অপরাধী মনে করতে লাগলাম। আমার বিবেক আমাকে বারবার প্রশ্ন করছিল, আমি কি ঠিক করছি? আমার কি আসলেই এমন কিছু করা উচিত ছিল? আমি নিজের মধ্যে একটা অস্থিরতা অনুভব করছিলাম। তবু স্বাভাবিক থাকার চেষ্টা করছিলাম, যেন কেউ কিছু বুঝতে না পারে। কিন্তু সমস্যাটা শুরু হলো যখন হঠাৎ করে জুনায়েদ আমাকে ফোনে প্রশ্ন করল, তুমি গত কয়েকদিন কোথায় ছিলে আয়েশা? তোমার ফোন বন্ধ কেন ছিল? আমি অপ্রস্তুত হয়ে গিয়েছিলাম। ভেবে পেলাম না কি বলবো। আমি বললাম, একটু অসুস্থ ছিলাম, ফোন চার্জে দিতে পারিনি। কিন্তু তার কণ্ঠে স্পষ্ট সন্দেহের আভাস ছিল। সেই রাতেই আমি বুঝলাম, আমার জীবনে এক কঠিন সময়ের সূচনা হয়েছে। ভালোবাসা, অনুশোচনা এবং বাস্তবতার মধ্যে আমি ধীরে ধীরে আটকে পড়ছিলাম। এরপর থেকে আমার জীবনে শুরু হলো এক অদৃশ্য যুদ্ধ, মন আর বাস্তবতার মাঝখানে দোলাচল। একদিকে সংসারের দায়িত্ব, স্বামীর প্রশ্নবিদ্ধ দৃষ্টি, আর অন্যদিকে জহিরের নিয়মিত খোঁজ নেওয়া। সকালে রান্নাঘরে দাঁড়িয়ে থেকেও মাঝে মাঝে মনে হতো আমি যেন অন্য কোথাও আছি। জহির প্রতিদিন আমাকে শুভ সকাল জানাতো, মাঝে মাঝে কবিতার লাইন পাঠাতো। আমি জানতাম এটা ঠিক নয়, তবুও জবাব দিতে ইচ্ছা হতো। কারণ ওর কথায় যেন একটা যত্ন ছিল, যে যত্ন আমি অনেক দিন পাইনি। জুনায়েদ আমার ব্যবহারে কিছু একটা বুঝতে পারছিল। ফোনে কথা বলার সময় ওর কণ্ঠে কেমন যেন রুক্ষতা চলে এসেছিল। সে বিদেশ থেকে টাকা পাঠাত, দায়িত্ব পালন করত, কিন্তু আমাদের মনের দূরত্ব যেন দিনে দিনে বেড়েই চলছিল। আমি বুঝে গিয়েছিলাম, সংসারে শুধু টাকার প্রয়োজন হয় না, প্রয়োজন হয় ভালোবাসা, অনুভব আর মনোযোগের। অথচ আমি নিজেই জানতাম আমি এক ভুল পথে পা বাড়াচ্ছি। কিন্তু তবুও জহিরের মেসেজ এলে মনটা কেমন করে উঠত। এক সন্ধ্যায় জুনায়েদ হঠাৎ করেই আমাকে ভিডিও কলে ডাকে। চোখে ক্লান্তি আর কণ্ঠে চাপা অভিমান। সে সরাসরি বলল, আয়েশা, তুমি কি কিছু লুকাচ্ছ? তোমার চেহারায় শান্তি দেখি না, চোখে কোনো জ্যোতি নেই। আমার পরিচিত একজন বলেছে নাকি তোমাকে কক্সবাজারে দেখেছে একজন ছেলের সঙ্গে। আমি মুহূর্তেই অবাক হয়ে গেলাম। কে বলল, কিভাবে জান? আমি থতমত খেয়ে বললাম, না, ভুল দেখেছে হয়তো। কিন্তু কণ্ঠটা কাঁপছিল আমার, আর জুনায়েদ সেটা ঠিকই ধরে ফেল। সে কিছুক্ষণ চুপ করে থেকে বলল, ভালোবাসা পেলে মানুষ এমন হয় না। আয়েশা, তুমি কি আর আমার স্ত্রী থাকতে চাও? সেই রাতে আমার ঘুম আসেনি। মনের মধ্যে হাহাকার আর অপরাধবোধ ভর করেছিল। আমি নিজেকে বারবার প্রশ্ন করছিলাম, আমি কি ভুল করছি? আমার কি এখনো ফিরে যাওয়ার সুযোগ আছে? আর সেই সময়েই জহিরের একটা মেসেজ এলো, তুমি যদি একদিন সত্যিই আমার হও, আমি তোমাকে কোনোদিন কাঁদতে দেব না। আমি জানতাম দুটি পথের একটিকে বেছে নিতে হবে, একদিকে দায়িত্ব, অপরদিকে অনুভব। কিন্তু কোনটা সত্যি ভালোবাসা আর কোনটা মোহ, এই প্রশ্নটাই তখন আমার জীবনের সবচেয়ে বড় দোটানা হয়ে দাঁড়িয়েছিল। এক সকালে আমি এক কঠিন সিদ্ধান্ত নিয়ে ফেললাম, আমি জুনায়েদকে ডিভোর্সের কথা জানাব। সেটা ছিল না কোনো রাগের সিদ্ধান্ত, বরং দীর্ঘ আত্মদ্বন্দ্বের পর একরকম শান্ত সিদ্ধান্ত। আমি তাকে একটি দীর্ঘ মেসেজ লিখলাম, যেখানে আমি বললাম, তুমি একজন ভালো মানুষ, ভালো স্বামী। কিন্তু আমি নিজের মাঝেই হারিয়ে ফেলেছি নিজেকে। আমার হৃদয় এখন আর এখানে নেই। মেসেজটা পাঠিয়ে আমি কাঁদতে কাঁদতে ঘরের কোণে বসে রইলাম। কিছুক্ষণের মধ্যেই জুনায়েদের একটাই উত্তর এলো, ভালো থেকো আয়েশা, দোয়া করি তুমি সুখী হও। এরপর জহিরকে ফোন করলাম, অনেকটা কাঁপা কাঁপা কণ্ঠে বললাম, আমি সব কিছু ছেড়ে তোমার জন্য এসেছি। ফোনের ওদিক থেকে ওর উচ্ছ্বাস যেন বাঁধ ভেঙে পড়ল, আয়েশা, তুমি শুধু বলো কবে বিয়ে করব। আমরা ঠিক করলাম, খুব সাদামাটা করে হলেও আমরা একদিন বিয়েটা করব, সব কিছু সমাজের নিয়ম মেনেই। আমার ভেতরে তখন একটা মিশ্র অনুভব, একদিকে একটি পুরনো অধ্যায়ের অবসান, অন্যদিকে নতুন জীবনের স্বপ্নের সূচনা। তবু মনে মনে ভয় ছিল, এই সিদ্ধান্তের পরিণতিটাই কি সত্যিকারের ভালোবাসার প্রাপ্তি নাকি নতুন এক ভ্রান্তি। অবশেষে আমি আর জহির খুব সাধারণভাবে বিয়ের কাজটি সেরে ফেললাম। কোনো জাঁকজমক ছিল না, তেমন কেউ ছিলও না।
শুধু দুটো মানুষ যারা একে অপরকে ভালোবেসে নতুন জীবন শুরু করতে চায়। বিয়ের দিন ওর চোখে আমি এক ধরনের গর্ব দেখেছিলাম, যেমনটা হয় একজন মানুষ তার প্রিয়জনকে পাশে পেলে। জহির বলল, আজ থেকে তোমার সব সুখ দুঃখ আমার। তুমি শুধু আমার আয়েশা, কারো প্রাক্তন না। আমি ওর কণ্ঠে আশ্বস্ত হলাম আর নিজের ভেতরে নতুন করে বাঁচার সাহস পেলাম। তবে সমাজ তো মুখ বুজে চুপ থাকে না। চারপাশের অনেকেই বলতে লাগল, বিদেশে স্বামী রেখে ফেসবুক প্রেম, এরও কি শেষ ভালো হবে? অনেকে তো মুখের উপরেই তাচ্ছিল্য করল। কিন্তু জহির আমাকে বোঝাল, সমাজ তো যা দেখে তাই বলে, কিন্তু আমরা জানি আমরা কতটা সত্যি। আমিও সিদ্ধান্ত নিলাম, আমি আর পেছনে ফিরে তাকাব না। আমার সিদ্ধান্ত, আমার জীবন, আমি তাকে ভালোবেসেছি, আর সেই ভালোবাসার সম্মান রেখেই আমরা একসাথে পথ চলতে শুরু করলাম। জহিরের সাথে আমার নতুন সংসার শুরু হলেও সবকিছু যেন স্বপ্নের মতো এগোচ্ছিল না। ভালোবাসা থাকলেও বাস্তব জীবনের চাহিদা, দায়িত্ব আর অভ্যস্ততার চাপ ধীরে ধীরে অনুভব করতে শুরু করলাম। জহিরের কাজকর্ম স্থায়ী ছিল না, ওর আয়ও খুব সীমিত। একসময় বুঝতে পারলাম, ভালোবাসার পাশাপাশি সংসার টিকিয়ে রাখতে প্রয়োজন দায়িত্ববোধ, পরস্পরের প্রতি শ্রদ্ধা আর বাস্তবতাকে মেনে নেওয়ার মানসিকতা। আমি নিজেও কিছু কাজকর্ম খুঁজতে শুরু করলাম, অনলাইনে ফ্রিল্যান্সিং শেখা শুরু করলাম, যেন সংসারে একটু সাহায্য করতে পারি। এর মধ্যেই কিছু পুরনো স্মৃতি ফিরে আসতে লাগল। জুনায়েদের কথা মনে পড়ে, ওর সেই শান্ত ব্যবহার, পরিবারে ওর দায়িত্বশীলতা আর আমার প্রতি তার নিঃশব্দ ভালোবাসা। হঠাৎ করেই একদিন সে আমাকে একটি মেসেজ পাঠালো, আমি এখনও তোমার মঙ্গল কামনা করি। তুমি ভালো থেকো। চোখের পানি ধরে রাখতে পারিনি। জীবন কেমন যেন বৃত্তের মতো, প্রথমে আবেগ, তারপর বাস্তবতা আর শেষে আত্মোপলব্ধি। তবে আমি সিদ্ধান্তে অটল ছিলাম, এই সংসারটাকেই এখন গড়ে তুলতে হবে ভালোবাসা আর দায়িত্বের ভিত্তিতে। যতই দিন যাচ্ছিল, সংসারের চাপ ততই বেড়েই যাচ্ছিল। আমি এবং জহির একসাথে অনেক কাজকর্ম করছিলাম, কিন্তু তবুও আমাদের মধ্যে একটা অস্থিরতা ছিল। সংসারের প্রতি জহিরের আগ্রহ অনেকটা কমে গিয়েছিল, আমি দেখছিলাম সে অনেক সময় আলাদা হয়ে থাকত। আমি তখন চিন্তা করতে শুরু করলাম, ভালোবাসা তো ছিল, কিন্তু তখনকার পরিস্থিতিতে কি আমরা দুজনেই সঠিক পথে ছিলাম? একদিন আমি জহিরের কাছে গিয়ে বললাম, আমাদের মাঝে কোনো একটা অমিল হচ্ছে, এটা ঠিক না। সে কিছুক্ষণ চুপ থেকে বলল, এটা ঠিক, আয়েশা। তবে আমাদের ভালোবাসা এখনও অটুট, শুধু এখন কিছু কঠিন সময় পার করতে হচ্ছে। তখন আমি ভাবলাম, হয়তো আমাদের আরও একটু ধৈর্য রাখতে হবে আর নিজেদের সিদ্ধান্তে একসাথে চলতে হবে। ছোটখাটো সমস্যা অবশ্যই আসবে, তবে সেটাই জীবনের অঙ্গ। একে অপরের পাশে দাঁড়িয়ে এগোতে হবে। তবে জহিরের উপরও একটা চাপ ছিল, তার চাকরির ব্যাপারে একটা বড় সিদ্ধান্ত নেবার দরকার ছিল। আমি তাকে সাহস দিলাম, তুমি যা ইচ্ছা করতে পারো, আমি তোমার পাশে আছি। তারপরে একদিন সে আমাকে বলল, আমি একটা নতুন কাজের প্রস্তাব পেয়েছি, এবার আমি চেষ্টা করব ভালোভাবে কাজকর্ম করতে। আমি তাকে সমর্থন দিলাম, আশা করছি তার এই সিদ্ধান্ত আমাদের নতুন পথ দেখাবে। জহিরের নতুন চাকরি শুরু হলো এবং তার মধ্যে এক ধরনের নতুন আত্মবিশ্বাস ও উদ্দীপনা দেখলাম। সংসারেও কিছুটা শান্তি এল। তবে মাঝে মাঝে মনে হতো, আমরা যেভাবে শুরু করেছিলাম, কি তাহলে আমরা সেই আগের জীবনকে পুরোপুরি ভুলে গেছি? আমি নিজে জানতাম না সম্পর্কের ভিত্তি কখনো পুরোপুরি পরিবর্তন করা উচিত কিনা। কিন্তু জীবন তো আর একদিনে থেমে থাকে না। আমাদের নিজেদের পথ তৈরি করতে হয়, আর সেটা কখনোই সহজ হয় না। এক নতুন সুযোগ ছিল আমাদের, জানতাম যদি আমরা একে অপরকে বুঝে ও সম্মান করে চলতে পারি, তবে আমাদের সম্পর্কটি আরও শক্তিশালী হবে। আমি সিদ্ধান্ত নিলাম, ছোট ছোট ঝগড়া বা মনোমালিন্যগুলোকেও বড় কিছু মনে না করে একে অপরের পাশে থাকতে হবে। জীবনে ভালোবাসায় একমাত্র শক্তি যা আমাদের অন্ধকার পথেও আলোকিত করতে পারে। জহির বলল, আমরা যদি একে অপরের জন্য কাজকর্ম করি, একে অপরকে সমর্থন করি, তবে আমাদের জীবন আরও সুন্দর হবে। আমি তার কথা মন দিয়ে শুনলাম এবং মনে মনে ভাবলাম, সত্যিই তো। একসাথে মিলে কাজকর্ম করলেই আমরা নিজেদের স্বপ্নের দিকে এগিয়ে যেতে পারব। জহিরের নতুন চাকরি সাফল্যের দিকে এগোচ্ছে, কিন্তু সংসারে নতুন চ্যালেঞ্জও শুরু হয়ে গিয়েছে। দুজনের মধ্যে সম্পর্কের গভীরতা ছিল, তবে তা একসাথে সময় কাটানোর মাধ্যমে আরও শক্তিশালী হতে শুরু করল। আমি বুঝতে পারলাম যে জীবনের শান্তি আসলে কেবল ভালোবাসা নয়, বরং একে অপরের প্রতি আস্থা ও সমর্থন দেওয়া। সম্পর্কের মূল শক্তি যদি থাকে, তবে তা পারস্পরিক শ্রদ্ধা ও সহানুভূতির মধ্যে। এক নতুন দিগন্ত ছিল, তবে তা সত্ত্বেও আমাদের ব্যক্তিগত জীবন আর একে অপরের মধ্যে কিছু পার্থক্য ছিল।
আমি যখন কিছুদিনের জন্য আমার শখের কাজকর্ম নিয়ে বাইরে গেলাম, জহির আমাকে বলেছিল, আমি জানি তোমার এই কাজকর্মের জন্য অনেক পরিশ্রম করতে হয়। তুমি জানো আমি তোমাকে সবসময় সমর্থন করি। তখন অনুভব করলাম ভালোবাসা শুধু অভ্যন্তরীণ বিষয় নয়, এটা দিনের পর দিন একে অপরকে সহায়তা করার ব্যাপারও। এর পরের দিনই আমি সিদ্ধান্ত নিলাম আমরা দুজনেই একে অপরকে আরও সময় দেব। একসাথে শখের কাজে সময় কাটানো, পাশাপাশি সংসারের দায়িত্ব পালন, এগুলোই আমাদের জীবনের মূল উদ্দেশ্য হওয়া উচিত। যতই দিন যাচ্ছিল ততই আমাদের সম্পর্কের শক্তি বেড়ে যাচ্ছিল। প্রথম দিকে যা ছিল শুধুমাত্র ভালোবাসা, এখন তা পরিণত হয়েছে এক শক্তিশালী বন্ধনে। আমি আর জহির একে অপরকে শুধু ভালোবাসার নয়, পারস্পরিক শ্রদ্ধা এবং সমর্থনের মাধ্যমে জীবনকে নতুন করে দেখতে শিখেছি। তারপরে একদিন আমি তাকে বললাম, জহির, মনে হয় আমাদের জীবনে সত্যিই অনেক কিছু বদলে গেছে, আমরা শুধু একে অপরের পাশে দাঁড়িয়েছি। সেই শুরুটা ছিল ভুল, কিন্তু আজ আমরা একে অপরকে বুঝতে শিখেছি। জহির হেসে বলল, হ্যাঁ, আমরা অনেক কিছু শিখেছি। তবে সবচেয়ে বড় শিক্ষা হচ্ছে বিশ্বাস আর সম্মান ছাড়া কোনো সম্পর্ক টিকতে পারে না। তার কথা শুনে আমি বুঝলাম আমরা একে অপরকে শুধু ভালোবাসি না, বরং আমরা একে অপরের জীবনের অংশ হয়ে গেছি। এখন আমরা একসাথে কিছু পরিকল্পনা করতে শুরু করেছি, একসাথে নতুন নতুন অভিজ্ঞতা অর্জন করতে চলেছি। এই গল্পের শেষ পর্যায়ে আমি বলতে চাই যে সম্পর্ক শুধু ভালোবাসার ব্যাপার নয়, এটা বিশ্বাস, আস্থা এবং একে অপরকে বোঝার ব্যাপারও। আমাদের জন্য এটা একটি নতুন শুরু, যেখানে আমরা নিজেদের জন্য, একে অপরের জন্য আর ভবিষ্যতের জন্য একসাথে পথ চলার অঙ্গীকার থাকে। পরিশেষে আমি তোমাদেরকে বলতে চাই বন্ধুরা, তোমরা যারা প্রবাসী ভাইয়েরা আছো, তোমরা যারা কর্মের কারণে দূরে আছো, তাতে কি হবে? তোমাদের স্ত্রীর সাথে যোগাযোগ রেখে তাদের পাশে দাঁড়িয়ে সম্পর্ককে সজীব রাখবা। তাহলে দেখবা সংসারে শান্তি, সমৃদ্ধি আর ভালোবাসা সবসময় বজায় থাকবে। আমার মতো দোলাচল জীবন যাপন আর তোমাদের স্ত্রীদের হবে না। বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আবারও আসবো তোমাদের মধ্যে নতুন কোনো ভিডিও নিয়ে। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে একটি লাইক দাও। প্রতিদিন আমি তোমাদেরকে একটা করে নতুন গল্প উপহার দিব। তাই তোমাদেরকে অনুরোধ করে বলছি, তোমরা যদি এই রকম ধরনের ইন্টারেস্টিং গল্প পেতে চাও তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। পরিশেষে তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি। ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।